স্বাগত জানাচ্ছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে আজ রয়েছেন দুজন যুব যারা আসলে এই ক্ষেত্রে তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং সফলতার সাথে তাদের কর্ম পরিচালনা করে যাচ্ছেন। চলুন পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আজ রয়েছেন পঞ্চগড় থেকে হাবিবুল্লাহ বাহার এবং তার পরবর্তীতে আমার সাথে রয়েছে আমার বাদিকে কক্সবাজার থেকে ওসমান গনি সাগর। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি এবং ভালো লাগছে দুজন আসলে তরুণ প্রজন্মের মানুষকে নিয়ে আজ আমি এখানে কথা বলবার সুযোগ পাচ্ছি এবং সেই সাথে আপনাদের মাধ্যমে কনভারসেশন হবে। তখন আমি বুঝতে পারবো আসলে যে আপনারা কিভাবে এগিয়ে গেছেন এবং আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রশিক্ষণ তাদেরকে কতটা সহায়তা করতে পারে। আমি প্রথমে একটু জানতে চাই আপনাদের নিজেদের সম্পর্কে, আপনাদের ব্যক্তিগত পরিচয়। প্রথমে হাবিবুল্লাহ বাহার, আপনি বলবেন। আসসালামু আলাইকুম, আমি হাবিবুল্লাহ বাহার। আমি এসেছি দেশের সর্বত্র জেলা পঞ্চগড় থেকে। আমি পড়াশোনা হিসাব বিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছি। বর্তমানে আমি একজন ফ্রিল্যান্সার। আমি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করছি এবং বর্তমানে আমি যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আসবো আপনার কাছে। সাগর। আসসালামু আলাইকুম, আমি উসমান গনি সাগর। আমার জেলা কক্সবাজার, উপজেলা মহেশখালী। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রফেশনাল প্রোগ্রাম সিএসসি বিভাগে প্রথম বছর রানিং। আমি পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং কাজ করতেছি। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমি 3টি আমেরিকান কোম্পানিতে রিমোট জব হিসেবে পার্মানেন্টলি একটা বেতনে কাজ করতেছি এবং পড়ালেখার পাশাপাশি এটা কন্টিনিউয়াসলি বজায় রাখতেছি। এটা হাবিবুল্লাহ বাহার, আপনি বলবেন কোর্স কি আপনি করেছেন নাকি নিজেই শিখেছেন? আচ্ছা, আমার শুরুটা হয়েছিল কয়েক বছর আগে। তখন আমি ইউটিউব এবং ইন্টারনেট দেখে শুরু করেছিলাম, কিন্তু আমি নিজ উদ্যোগে কিন্তু আমি কোনো গাইডলাইন পাচ্ছিলাম না যে কীভাবে করলে আমি সাকসেস হতে পারবো। তো এরপরে আমি খোঁজ পাই যে যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের পরিচালনায় একটি কোর্স চালু হচ্ছে, যেখানে তারা শিক্ষিত কর্মপ্রত্যাশীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবে। তো সেই উদ্দেশ্যে আমি সেই কোর্সে ভর্তি হই এবং সেখানে আমি 3 মাস মেয়াদি একটি প্রশিক্ষণ গ্রহণ করি এবং এরপর থেকে আমি সফল হই এবং আমি আর্নিং করতে শুরু করি। সাগরের ক্ষেত্রে কি ঘটেছিল? হঠাৎ করে কেন মনে হলো যে এমন একটি প্রশিক্ষণ নেওয়া উচিত? আমি যখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হই, যেহেতু আমি একটা বেসরকারি কলেজে আছি, সুতরাং আমার টিউশন ফিটা একটু বেশি। তার কারণে আমি ভাবতেছি যে আমি যদি পরিবারকে বিরক্ত না করে পড়ালেখার পাশাপাশি যদি আমি কিছু করতে পারি, যারা টিউশন হোক অর্থাৎ ফ্রিল্যান্সিং হোক। আমি প্রথম থেকে একটু গোলাটা হয়ে গেছিলাম কি টিউশন আসবো নাকি ফ্রিল্যান্সিং আসবো, কি করলে বেটার, কি করলে আমার সবচেয়ে বেটার হবে। এখন দেখতেছি আমি হঠাৎ করে একদিন ফেসবুকে স্ক্রল করতেছি, ইউটিউবে স্ক্রল করতেছি, এখানে আমাদের অনেক সিনিয়র ফ্রিল্যান্সাররা তারা এক মাসে 1 লাখ টাকা 2 লাখ টাকা মাসে ইনকাম করে পড়ালেখার পাশাপাশি। 23শে ডিসেম্বর 2024 হঠাৎ আমি যখন ফেসবুকে স্ক্রল করতেছি, তখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে এই প্রকল্পটি চলমান, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, যেটা 48 জেলায় চলমান। আমি ভাবলাম যে হ্যাঁ, আমি যদি এই প্রকল্পে ভর্তি হতে পারি তাহলে এটা আমার জন্য সৌভাগ্য। তখন আমি কি করলাম, ওই প্রকল্পে আমি আবেদন করলাম। ওইটাই লাস্ট আবেদন ছিল। আমাদের কোর্সটা শুরু হয়েছিল 1/1/2025 ইংরেজিতে। তখন থেকে আমি আলহামদুলিল্লাহ আমার ওই কোর্সে আমি এনরোল করার পর ভর্তি হওয়ার ক্লাস চলাকালীন 15 দিনের মাথায় আমি কাজ পেয়ে যাই, যেটা আমার আগের ইনকামের থেকেও এক ধরনের উৎফুল্ল বা প্রফুল্ল ছিল। তার মাধ্যমে আমি আমার কার্যকারিতা এখন আমি আরো দ্রুত এগোতে পারতেছি। হাবিবুল্লাহ বাহার, আপনার কাছে জানতে চাই, যেহেতু প্রথমে আপনারা ইউটিউব বা অনলাইন ভিত্তিক কোর্সগুলো করছিলেন, তার পরবর্তীতে সরাসরি প্রশিক্ষণে ভর্তি হলেন, প্রশিক্ষণের ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জগুলো কি ছিল? আমরা যে প্রশিক্ষণটা নিয়েছিলাম সেটা আসলে মূলত দৈনিক 8 ঘন্টা মেয়াদি একটা 8 ঘন্টা সময়ব্যাপী একটা প্রশিক্ষণ। তো এই এতক্ষণ সময় কিন্তু প্রশিক্ষণের মনোযোগ ধরে রাখা কিন্তু একটা কঠিন কাজ, যেহেতু 8 ঘন্টা থেকে প্রশিক্ষণ নিয়ে এটা সপ্তাহে কতদিন? সপ্তাহে 6 দিন থাকতো। শুরুতে আমাদের কাছে এই সময়টা একটা চ্যালেঞ্জ মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে আমরা যখন প্রশিক্ষণে যাওয়া শুরু করলাম এবং আমাদের যারা ট্রেনার ছিল, আমাদের স্টাফ ছিল, তাদের ফ্রেন্ডলি মনোভাব এবং তাদের যে স্কিল যেগুলো আমরা শিখতে পেরেছি, তো সেটা পরবর্তীতে ট্রেনিংটা আমাদের কাছে অনেক আনন্দমুখর হয়ে ওঠে এবং আমরা এনজয় করেছিলাম ট্রেনিংটাকে শেষ পর্যন্ত। সাগরের ক্ষেত্রেও কি সেম মনে হয়েছে যে সময়টা অনেক বেশি? আমার ক্ষেত্রে একটু, যেহেতু আমি 31 জুলাই 2024 থেকে ধীরে ধীরে শুরু করতেছি ইউটিউব ফ্রি ক্লাস দেখে, তখন আমি একটু হতাশা ছিলাম।
আমি যে ফ্রিল্যান্সিংটা কন্টিনিউ করবো এটাকে হবে, তখন আমি চাচ্ছি যদি এই প্রকল্পে ভর্তি হতে পারি, একটা মেন্টরের মধ্যে চলে আসবে। যেহেতু আমার ক্ষেত্রে আগের থেকে হতাশাটা আগের থেকে কী ছিল, অনুশীলন ছিল, সুতরাং আমার কোর্স চলাকালীন ক্ষেত্রে ঠিক ততটা কী হয়নি, ইম্প্যাক্ট হয়নি। আমি তাছাড়া আমি কোর্সের ক্লাস শেষে বাসায় এসে প্র্যাকটিস করতাম, স্যার মানে কোনো কাজ পেলে ক্লায়েন্ট পেলে স্যারকে যোগাযোগ করতাম, এভাবে আমার মানে ভয়টা চলে গেছে, তার আমি এখন অভ্যস্ত হয়ে গেছি, আগ্রহটা অনেক বেশি ছিল আরো বেড়ে গেছে। এই ক্ষেত্রে মানে শুধুমাত্র ইনকামটাই কি মূল উদ্দেশ্য ছিল, নাকি ব্যাপারটা এমন ছিল যে আমি আমার নিজের স্কিল ডেভেলপ করতে চাই? আমার প্রথম দিকে ছিল যে আমার মানে আমি যখন ফ্রিল্যান্সিংয়ে আসবে ভাবতেছি, আমার প্রথম দিকে ইনকাম না হোক, ইনকাম আমার কোনো মূল বিষয় নয়। আমার মূল বিষয় হচ্ছে কোনটা আমি অন্তত স্কিল শিখতে পারবো, অন্তত স্কিল শিখতে পারলে যদি একসময় আমি স্কিল এক্সপার্ট হয়ে যায় তাহলে ক্লায়েন্ট আমাকে অবশ্যই কাজ দিবে, সেটা নিয়ে আমি কি মানে একটা আমার মূল লক্ষ্য ছিল। ইনশাল্লাহ আমি এখনো সেই চলমানে আছি। আপনাদেরকে যে বিষয়গুলো শেখানো হয় তার মধ্যে আসলে কঠিন কোনটাকে মনে হয়েছে বা খুব চ্যালেঞ্জিং কোনটা মনে হয়েছে? ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যেগুলো আমাকে চ্যালেঞ্জিং লেগেছিল সেগুলো হচ্ছে নতুন নতুন টুলসের ব্যবহারগুলো, কারণ সময়ের সঙ্গে সঙ্গে টুলস আপডেট হয় এবং অনেক ধরনের টুলস আসে যেগুলো আমাদেরকে ব্যবহার শিখতে হয়। তো শুরুর দিকে এই টুলসের ব্যবহারগুলো আমাদের কাছে একটু চ্যালেঞ্জিং মনে হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। সাগরের ক্ষেত্রে কি হয়েছিল? শুরুর দিকে আমি যেহেতু আগের থেকে ডিজিটাল মার্কেটিং একটু কি ছিলাম, মানে মোটামুটি এক্সপার্ট ছিলাম, আমার টুলসগুলো নিয়ে একটু কী ছিল মানে আগে থেকে সুপরিচিত ছিল, তারপরে সেটা আমার ঠিক ততটা কি হয়নি, ভয় পেত না টুলস নিয়ে, তারপর আমার খুব সহজেই মানে বিষয়টা আমি হ্যান্ডেলিং করতে পারছি, এটাই আমার কোনো ভয় খাটে নাই। আমার আলহামদুলিল্লাহ আমি এখনও শক্ত আছে ফ্রিল্যান্সিংয়ে, ভবিষ্যতে ফ্রিল্যান্সিং একটা পেশা হিসেবে নেওয়া যায় আমি এখনও আগ্রহী। ফ্রিল্যান্সিং শুরু করার কতদিন পর থেকে আপনার প্রথম ইনকাম শুরু হয়েছিল? আচ্ছা, আমার কোর্স চলাকালীন আমি 1 মাসের মধ্যেই আর্নিং করা শুরু করি। তো সে অবস্থায় আমার প্রথম আর্নিং ছিল প্রায় $150 মতো, এবং কোর্স শেষ করার পর থেকে আমার বড় বড় প্রজেক্টগুলো শুরু হয়ে যায়। এর মধ্যে আমি একটা রিমোট জব পেয়ে যাই, যেটা বললাম যুক্তরাষ্ট্রের একটা কোম্পানিতে, এবং সেখান থেকে মাসিক স্যালারি পাই। তো সেগুলো সবগুলো মিলে প্রতি মাসে আমি এখন প্রায় $500 মতো আর্ন করছি, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 7,500 টাকার মতো। সাগরের প্রথম ইনকাম শুরু হয়েছিল কতদিন পর থেকে? যেহেতু আমি শুরুর দিক থেকে ফ্রিল্যান্স একটু শুরু করেছিলাম, তো আমার প্রথম ইনকামটা শুরু হয়েছিল ডিসেম্বরের 2 তারিখ 2024। আমার প্রথম ইনকামটা হয়েছিল $120, অর্থাৎ বাংলা টাকায় 14,790 টাকা। এরপর আমার কোর্স চলাকালীন ইনকাম হয়েছে, আমি এ পর্যন্ত প্রায় 15 থেকে 20টা ক্লায়েন্টের উপর মানে সফলভাবে প্রজেক্ট কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ আমার মোট আর্নিং হয়েছে এখন বর্তমানে আজ পর্যন্ত সহ 14,000 প্রায় মানে 14 লক্ষ টাকা। হাবিবুল্লাহ বাহার, আপনার ক্ষেত্রে কেমন হয়েছিল যখন আপনার পরিবার জানলো যে সারাদিন ছেলে অনলাইনে বসে থেকে টাকা আর্ন করছে? আমি যখন প্রথম টাকা আর্ন করতে সক্ষম হয়েছিলাম, তো আমার নিজের বিশ্বাস হচ্ছিল না যে অনলাইন থেকে টাকা আর্ন করা যায়। তো সেই মুহূর্তে আমি অনেক এক্সাইটেড ছিলাম এবং আমি অনেক গর্ববোধ করছিলাম যে আমি আমার স্কিলের দ্বারা এবং আমি আমার চেষ্টার দ্বারা যে টাকা আর্ন করতে সক্ষম হয়েছি। তো সেই মুহূর্তটা আসলে ভাষা প্রকাশ করার মতো ছিল না, যেহেতু প্রথম একটা আর্ন ছিল, এবং আমার পাশাপাশি আমার পরিবারের লোকজন অনেক খুশি হয়েছিল। আমার উপার্জনের প্রথম টাকাটা আমার মায়ের হাতে তুলে দিয়েছিলাম, তিনি অনেক খুশি হয়েছিলেন, এবং আসলে সেই সময়টা অনেক গর্বের সময় ছিল আমার জন্য। সাগরের ক্ষেত্রে কি হয়েছিল, যেহেতু বয়সটা অল্প? যেহেতু আমি প্রত্যন্ত অঞ্চলের একজন মানে ছেলে হিসেবে বলবো, আমি থাকি যে জেলা শহরে, আমার মানে গ্রাম হচ্ছে মহেশখালী উপজেলাতে, কক্সবাজার থেকেও আরো অনেক ভেতরে অন্য আরেকটা দ্বীপে আমি থাকতাম যে মানে শহরে, মানে পড়ালেখার পাশাপাশি যেখানে আমার কলেজ ছিল। শুরুর দিকে পরিবার এতটাই সাপোর্ট করা নাই, মানে তারা নেতিবাচক প্রভাব ছিল। আমি আমার মতো করে আমার লক্ষ্য নিয়ে আমি এগিয়েছিলাম, যেহেতু মানে আমাদের সিনিয়ররা সফল হয়েছে, সুতরাং আমি কেন হব না? আমার মধ্যে এক ধরনের জেদ প্রবণতা ছিল, আমাকে সফল হতেই হবে। সেই লক্ষ্য এবং মনোবল ঠিক রেখে আমি কাজ করেছিলাম। এবং আমি প্রথম ক্লায়েন্টের মেসেজ পেয়ে আমি এক ধরনের আমার আনন্দ উৎফুল্ল ছিল আমার বাসার মধ্যে, এবং সে প্রথম ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়ে $120 পেমেন্ট করলো। আমার মধ্যে এমন একটা অনুভূতি চলে আসছে যে আমি বাসার মধ্যে এক ধরনের মানে সেলে উঠছিলাম প্রথম পেমেন্ট যখন ঢুকছে আমার। মানে আসলে এটা এক ধরনের হতাশার মধ্যে, অনেক তীব্র হতাশা ক্লান্তির মধ্যে এই পেমেন্টটা পাওয়া। আমি যখন পরিবারকে জানালাম যে আমি প্রথম আমার পেমেন্ট ঢুকছে, তখন তারাও এক ধরনের মানে হাসি, মানে তাদের মধ্যে একদম তারা আমাকে তখন ঠিক তখন থেকে এখন পর্যন্ত আমাকে নতুন একটা আশার আলো আসলে তৈরি হয়। আর স্পেশালি মানে বাংলাদেশে বসেও যে ডলারে আর্ন করা সম্ভব,
এটা পরিবারের মানুষরা যখন দেখে তখন তাদেরও আসলে আনন্দটা অনেক বেড়ে যায়, তারাও প্রাউড ফিল করে সন্তানদেরকে নিয়ে। হাবিবুল্লাহ বাহার একটু বলবেন যে কি ধরনের কাজ থেকে আপনার প্রথম আর্নিং শুরু হয়েছিল? আচ্ছা, আমি প্রথম যে কাজ থেকে আর্নিং করেছিলাম সেটি ছিল একটি লিড জেনারেশনের কাজ বা তথ্যপত্র সংগ্রহ করা। সেটি আমার লাইফের ফার্স্ট কাজ ছিল এবং সেই কাজটি সাবমিট করার পরে আমি সেখান থেকে আর্ন করেছিলাম। আচ্ছা, সো এই ক্ষেত্রে কোনো মানে চ্যালেঞ্জ কি ছিল প্রথম কাজের ক্ষেত্রে আপনার? জি, তো আমার কাছে শুরুতে অনেক আমাকে চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল, তবে সেই চ্যালেঞ্জগুলো আমি পরিশ্রম এবং স্কিলের মাধ্যমে সেগুলোকে আমি ওভারকাম করতে সক্ষম হয়েছি, যার ফলশ্রুতিতে আমি কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে এবং ভালোভাবে সম্পন্ন করতে পেরেছিলাম। খুব সুন্দরভাবে অন টাইমে আপনি কাজটা দিতে পেরেছিলেন। সাগর, শুরুর দিকে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে ইউটিউব এসইও সেক্টর নিয়ে কাজ করেছি, প্রথম যেদিন আমি ক্লায়েন্ট রেসপন্স পাই, মানে আমার মধ্যে একটা মানে ওনার কনভারসেশন একটা, আমরা সচরাচর তাদের ইংলিশ টকিংগুলো আমরা বুঝি না, উনি মেসেজ করে দেগুলো প্রথম দিক দিয়ে আমার একদম বুঝতে কষ্ট হয়েছিল। মানে পরবর্তীতে আবার আমাদের সম্মানিত প্রশিক্ষণ সহায়তায় আমি মানে তাদের কনভারসেশনের মাধ্যমে ওইটা প্রজেক্টটা কমপ্লিট করেছি। তো এটা ছিল আমার মেইন প্রজেক্ট $120। তো আমার মানে ঠিক তখন একটা জটিলের মধ্যে ছিলাম, আমি কি ক্লায়েন্টকে কাজ ডেলিভারি দিতে পারো সময় মতো। ক্লায়েন্ট কাছ থেকে সময় নিয়েছিলাম 1 সপ্তাহের মতো। আমি আমার সম্মানিত প্রশিক্ষক এবং মেন্টরদের মিলে তাদের সহায়তায় ওই কাজটা আমি একদিনের মধ্যে ডেলিভারি দিয়ে ফেলি। অর্থাৎ উনি টাকা দিছে, টাকা দেওয়ার মানে 2 থেকে 3 ঘন্টা আমি ওনার কাজ ডেলিভারি দিয়ে ফেলি। উনি ক্লায়েন্ট স্যাটিসফাইড হয়ে গেছে আমার প্রতি, স্যাটিসফাইড হয়ে আমি এখন ওনার সাথে কাজ করতেছি। খুব ভালো লাগছে আপনাদের সফলতার গল্প শুনতে। আমি একটু মার্কেট প্লেস সম্পর্কে জানতে চাই। প্রথমে হাবিবুল্লাহ বাহার আপনি বলুন, সেটি হচ্ছে লোকাল নাকি আন্তর্জাতিক মার্কেট প্লেস, কোন জায়গাটাতে আসলে কাজ করা সহজ এবং শুরুটা কিভাবে হওয়া উচিত? আমার কাজ মূলত আন্তর্জাতিক মার্কেট প্লেস থেকে শুরু হয়েছিল। তো আমি বলবো যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেটা আছে সেখান থেকে কাজ করাটা বেশি ট্রাস্টেড এবং সিকিউর, কারণ সেখানে সব ধরনের বিদেশি ক্লায়েন্ট থাকে এবং তার ট্রাস্টেড ক্লায়েন্ট, যার কারণে সেখান থেকে ভালো ধরনের কাজ পাওয়া যায়, ভালো অনেক ক্লায়েন্ট পাওয়া যায় এবং কাজটা আপনার যথাযথ মূল্য পাওয়া যায়। সাগরের ক্ষেত্রে সাধারণত আমরা আন্তর্জাতিক মার্কেট প্লেস সম্পর্কে বুঝি ফাইবার, আপওয়ার্ক, freelancer.com। আমার ক্ষেত্রে ব্যতিক্রম। কীরকম? আমার ক্ষেত্রে হচ্ছে কি যাদের সার্ভিসটা প্রয়োজন হচ্ছে, মানে আমি তাদের লিড খুঁজে তাদেরকে ইমেলের মাধ্যমে মানে প্রপোজাল ফাটাই, তারা সেখান থেকে আমার প্রপোজাল ইন্টারেস্টেড হয়ে আমাকে মেসেজ করে, ঠিক তাদের মধ্যে সেখানে কৌতুক প্রদান শুরু হয় এবং তারাই ঠিক আমাকে ইমেলের মাধ্যমে কাজ দেয়, মানে আমাকে ঠিক সেভাবে পেমেন্ট করে। নিজে থেকেই ক্লায়েন্টদেরকে আসলে ইনফর্ম করা যে আমি তোমার সাথে কাজ করতে আগ্রহী। মানে আমার যে সার্ভিসটা প্রয়োজন হচ্ছে ক্লায়েন্ট, আমি একটা ক্লায়েন্টকে ওয়েবসাইটে এসইও সার্ভিস দেবো, ওনার ওয়েবসাইটে কী অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল কী সমস্যা আছে আমি অডিট করবো। অডিট করে আমি যখন তাকে বুঝবো, হ্যাঁ স্যার আপনার এটা সমস্যা সে যখন রিয়েল বুঝবে আদৌ তো এই সমস্যা আমার এগুলো আছে, তখন সে ইন্টারেস্ট হয়ে মানে আমার প্রপোজাল ইন্টারেস্ট হচ্ছে একটা জুম মিটিং আসে, তখন সে আমাকে মানে $2,500 $3,000 3 মাস জন্য কাজ দিয়ে দেয়। আমাদের ইনকাম যখন বেড়ে যায় তখন আমাদের জীবনযাত্রার মানও কিন্তু অনেক পরিবর্তন হয়। তো আমি একটু জীবনযাত্রার যে উন্নয়ন ঘটেছে সেটা নিয়ে জানতে চাই। আপনার জীবনযাত্রার মানে কি পরিবর্তন লক্ষণীয়, যেটা দেখে আশেপাশের মানুষরা অনেক বেশি উৎসাহিত হয় আপনাদের সাথে কাজ করবার জন্য? আমি এখন আত্মনির্ভরশীল হতে পেরেছি, যেহেতু আমি নিজে থেকে টাকা আর্ন করছি, যার কারণে আমি আমার যত ধরনের শখ আছে বা আমার যত প্রয়োজন সেগুলো আমি নিজে সেগুলো পূরণ করতে পারছি এবং পাশাপাশি আমি আমার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারছি। আশেপাশে মানুষ যখন যারা দেখছে যে তুমি কীভাবে সফল হয়েছো বা তুমি যে আর্ন করছো এটা কিসের মাধ্যমে বা তুমি কীভাবে করছো, তো তাদের সঙ্গে তখন আমি বিষয়টা ডিসকাস করি যে হ্যাঁ আমি এই ধরনের কাজ করি, আমি মার্কেট প্লেসে কাজ করি, এখান থেকে আমি কাজের মাধ্যমে আমি আর্ন করি। আমি যখন শুরু করছিলাম তখন আমার কাছে একটা ভালো ফি ছিল না, একটা ল্যাপটপ দূরের কথা। আমার ফিসিটা ছিল ঠিক এইরকম ডুয়াল কোর পিসি, যা বাংলা টাকায় 5,000-6,000 টাকা দিলে পাই। আমার মনিটর ছিল ভাঙা। আমার আলহামদুলিল্লাহ ওই ভাঙা মনিটর পিসি দিয়ে আমি ইনকাম করেছি এবং আমার প্রায় 50,000 টাকার ল্যাপটপ কিনেছি, আমার 2-3 লাখ টাকা স্টুডিও রুম সেট আপ করেছি, এবার আমার নিজেরও কয়েকটা এফডিআর করা আছে ব্যাংকে, আমার বাসের খরচ চালাচ্ছি এবং আমার পরিবারকে সহায়তা করতেছি। আমি আর্থিক স্বাবলম্বী হয়েছি এবং পাশাপাশি নিজের প্রয়োজনীয়তা এবং শখ সবকিছুই আপনি পূরণ করতে পারছেন। এবং তাছাড়া আমি আমার টিমে এখন 5 জন কাজ করতেছি, ওদেরকে আমি বেতন দিই মান্থলি 30 থেকে 35,000 টাকা। হাবিবুল্লাহ বাহারের কাছ থেকে আগে শুনি যে এই কাজটা আপনার পাওয়ার কথা, কিন্তু একদম শেষ মুহূর্তে যে কাজটা পাননি বা কোনো কারণে কাজটা ফেইলড হয়েছে। জি অবশ্যই, আমার জীবনে এরকম তিক্ত অভিজ্ঞতা অনেকবারই হয়েছে
দেখা গিয়েছে যে একটা কাজ যেটা ক্লায়েন্টের সাথে আমার ডিলটা অনেক এক প্রকার ডান হয়ে গেছে, যে শুধু কাজটা আমাকে সে প্রোভাইড করবে, কিন্তু দেখা যায় শেষ মুহূর্তে কাজটা সে অন্য একজনকে কাজটা প্রোভাইড করে ফেলেছে। আমাদের সে কম টাকা সে দাবি করেছে বা সে আমার চেয়ে কম রেট সাবমিট করেছে, যার কারণে সে কাজটা অন্যজনকে সে কাজটা দিয়ে দিয়েছে। বা আবার এমনও হয়েছে যে আমি প্রজেক্ট পেয়েছি এবং প্রজেক্ট সাবমিটও করেছি, কিন্তু ক্লায়েন্টের কাজ পছন্দ হয়নি, বাট কিন্তু আমি পরিশ্রম দিয়ে কাজ করার পরে যখন আমি প্রজেক্ট সাবমিট করি, বাট ক্লায়েন্টের কাজ পছন্দ না হওয়ার কারণে সে অর্ডারটা সে আবার ক্যান্সেল করে দেয়। এর কারণে আমার কিন্তু পরিশ্রমটা অনেক সময় বৃথা গিয়েছিল। তো আমারও মার্কেটপ্লেসে এরকম তিক্ত অভিজ্ঞতা অনেকবারই হয়েছে। সাগরের ক্ষেত্রে যেহেতু আমি আউট অফ মার্কেটপ্লেসে কাজ করতাম, আমি সচরাচর ক্লায়েন্টকে একটা ক্লায়েন্ট যখন রেসপন্স দিতে তাকে অনেক প্রায় 2 থেকে 3 দিন বোঝার আগে কনভিন্স করতে হতো আমি যে তার কাজটি করতে পারবো, যেহেতু আউট অফ মার্কেটপ্লেস এক ধরনের অবিশ্বাসের জায়গা থাকে। তো সে তার কাছ থেকে যখন কাজটা নিই তখন সে পেমেন্ট করে ডিল করে, মানে পেমেন্ট দিতে ডিআই করে, তারপরে আমার একটা হতাশ চলে আসে। তখন মনে হয় যে ফ্রিল্যান্সিং ছেড়ে দিই, কী হবে, সে পেমেন্ট দিচ্ছে না, আমি এত কষ্ট করে তাকে বুঝলাম, জুম মিটিং করলাম, তখন এক ধরনের নিজের মধ্যে এমন হতাশা আসা যা বলার মতো নয়। তখন আমি কি করতাম, হ্যাঁ অবশ্যই আমি কাজ চালিয়ে যাই। আমি এমনও হয়েছে যে প্রথম দিকে প্রায় 5 থেকে 7টা ক্লায়েন্টের ফ্রি কাজ করে দিয়েছি, কিন্তু পেমেন্ট পাই নাই। কিন্তু আমি সেটা আমার জীবনে একটা অভিজ্ঞতা হলো। কীরকম অভিজ্ঞতা এরকম, আমি যখন তাকে পূর্বে যখন 5 থেকে 7টা ক্লায়েন্টের কাজ করে দিলি, ফ্রিতে করে দিলাম, তাদের অভিজ্ঞতা থেকে আমি এটা লিখে পরবর্তী 8 নম্বর ক্লায়েন্ট থেকে আমি কাজ শুরু হওয়ার আগে টাকা নিয়ে ফেলি। এটা আমার ওইটা অভিজ্ঞতাটা কি হয়ে গেল, এটা প্রথম দিকে একটু বিরক্তি করছিল, ইনশাল্লাহ এখন আমাদের আনন্দায়ক। এবার একটু প্রশিক্ষকদের সম্পর্কে জানতে চাই, কারণ আপনাদের এই প্রশিক্ষণের সময়টা তো অনেক লঙ্গার ছিল এবং প্রশিক্ষকরা নিশ্চয়ই আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে। তো আমি একটু জানতে চাই যে তাদের ভূমিকা আসলে আপনাদের এই ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। বাহার, আপনি বলুন। প্রশিক্ষক যারা আছে তাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য, কারণ হয়তোবা আমরা নিজ থেকে কাজ করলে আমরা এক বড় পর্যায়ে আসতে পারতাম, কিন্তু প্রশিক্ষকদের যে সাপোর্ট যে আমাদের পাশে ছিল সেটা কিন্তু অস্বীকার করার মধ্যে কিছুই নেই। তাদের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত সাপোর্ট, যেগুলো যার কারণে আজকে আমরা সফল হতে পেরেছি। দেখা গিয়েছে আমরা কোনোটা সমস্যা পড়েছি, সেটা কোনো আমরা সমাধান খুঁজে পাচ্ছি না, আমরা যে কোনো সময় আমরা আমাদের প্রশিক্ষককে আমরা সে বিষয়ে জানিয়েছি, তারা সবসময় এটা সমাধান করার চেষ্টা করেছে, সেটা ওভার দ্য ফোন হোক কিংবা ফিজিক্যালি হোক, তারা সবসময় সেটা আমাদেরকে সমাধান করে দিয়েছে। এবং তারা তাদের যে অভিজ্ঞতা আছে এবং তাদের স্কিল আছে সেগুলো আমাদের শেখানোর জন্য তারা অনেক চেষ্টা করে গিয়েছে। আপনাদের মহেশখালী, আমি একটা প্রজেক্ট দিয়ে শুরু করি। 2 এপ্রিল 2025 সালে আমার একটা ক্লায়েন্ট মেসেজ করেছিল, উনি বলছে যে ওসমান, তুমি তো আমাকে ইউটিউবে এসিও কাজ নিয়ে প্রপোজাল করেছো, আমার তো একজন ইউটিউবে এসিও এক্সপার্ট আছে, যেহেতু তুমি আমাকে নক দিয়েছো, আমি তোমাকে হতাশ করতে চাই না, তুমি একটা কাজ করো, আমার একটা ওয়েবসাইট আছে, তুমি ওটা এসইও করো। এখন তো আমার ওয়েবসাইট এসইও ঠিক মানে সেরকম নলেজ নেই। আমি কী করলাম, আমার ব্রাঞ্চের সম্মানিত কোঅর্ডিনেটর সাথে যোগাযোগ করে এবং তাদের সহযোগিতা নিয়ে, প্রশিক্ষকদের সহযোগিতা নিয়ে, ওনাদের কনভারসেশনের মাধ্যমে আমি প্রজেক্টটা নিয়েছি। আলহামদুলিল্লাহ প্রজেক্টটি ছিল প্রায় $2256 মতো। ওইটা আমার প্রশিক্ষকরা আমাকে ওই প্রজেক্টটা নিয়ে দিয়েছে এবং তাদের সহযোগিতা ভূমিকা বলতে গেলে অতুলনীয়, তা যা সহ তুলনা করা যায় না। তারা যদি কনভারসেশন করা না যেত এবং সঠিক মেন্টরিং গাইড না করতো, তাহলে ওই প্রজেক্টটা ক্লোজ হয়ে যেত। আমি তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ এবং লার্নিং হেড অফিসের প্রতি অবশ্যই কৃতজ্ঞ। তারা আমাদেরকে প্রতি মাসেই 2 থেকে 3 বার আমাদের কাজ হচ্ছে কি বা হচ্ছে না, বা আমরা কোনো কোথাও আটকে গেছি কি না, সেটা আমাদের ওরা খোঁজ নেয়। কোন কোন বিষয়গুলো আপনাদেরকে কাজ পেতে বেশি সহযোগিতা করেছে? প্রথমত হচ্ছে স্কিল। যদি আপনার স্কিল না থাকে তাহলে আপনি কাজ পাবেন না। সেই জন্য আপনাকে আপনার স্কিল আগে প্রথমে গ্রো করতে হবে এবং শুধু একটা না, আপনাকে বেশ কটা দক্ষতা অর্জন করতে হবে কাজ পাওয়ার জন্য। তারপর রয়েছে আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন। আমি আমার ক্লায়েন্টের সঙ্গে যে কথা বলবো, আমার কমিউনিকেশনটা হতে হবে, ফুটফুল হতে হবে, যেন সে কী চাচ্ছে আমি যেন সেটা বুঝতে পারি এবং আমি তাকে কী প্রোভাইড করবো সেটা তাকে আমি বোঝাতে পারি। তো আমি বলবো যে প্রথমত দক্ষতা, দ্বিতীয়ত হচ্ছে আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন এবং সে সাথে হচ্ছে আপনার কঠিন অধ্যবসায়। সাগর একটু বলবেন, সেটি হচ্ছে প্রোফাইল তৈরি বা পোর্টফোলিও তৈরি করে কাজ সাবমিশন করা, এই ব্যাপারটা নিয়ে যে কিভাবে করে একজন নতুন যিনি কাজ করতে চাচ্ছে সে তার প্রোফাইলটা কিভাবে করে তৈরি করবে। আমার ক্ষেত্রে পরামর্শ হচ্ছে, যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে আসবে তারা আগে স্কিলটা ভালো করে শিখবে, স্কিল ভালো করে শিখে পোর্টফোলিও তৈরি করবে। পোর্টফোলিও কীভাবে তৈরি করবে, সেক্ষেত্রে আমি যদি পরামর্শ দিই, যারা সিনিয়র আছে
তাদের ক্লায়েন্টের ফ্রি কাজগুলো করে দেন, ওদের পোর্টফোলিও আপনি নিজের পোর্টফোলিও রাখেন। এক্ষেত্রে যখন আপনি নিজে ক্লায়েন্ট পাবেন, ওই পোর্টফোলিও আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন। এবং তাছাড়া আপনি মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলে রাখেন, গিগ দিয়ে রাখেন, এবং শুধু মানে সম্পূর্ণ মার্কেট প্লেস নির্ভর হবেন না। মানে আপনি কি করবেন, মানে আপনার সার্ভে আপনি যে স্কিলে জানেন সে সম্ভাব্য ক্লায়েন্টগুলো আপনি লিড খুঁজে বের করে সুন্দর করে প্রপোজাল লিখে আপনি ওদেরকে ইমেল করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এটা আমি নিজেও আউট অফ মার্কেট প্লেসে ইনকাম করছি। আপনার কাছ থেকে একটু জানবো যে এই প্রশিক্ষণটা যদি না পেতেন তাহলে কি মনে হয় আজকের এই অবস্থানে আসা সম্ভব হতো? হয়তোবা সম্ভব হতো, কিন্তু সেটা আমার জন্য হয়তোবা অনেক কঠিন হতো এবং আমাকে অনেক সময় নিয়ে আসতে হতো। কিন্তু এই ক্ষেত্রে প্রশিক্ষণটা আমার সফল হওয়ার পথকে অনেক সুগম করেছে, সেটা আমাকে বুস্ট আপ করেছে। কারণ প্রশিক্ষণের মাধ্যমে আমি সঠিক দিক নির্দেশনা পেয়েছি এবং সঠিক আমি সাহায্য পেয়েছি আমার প্রশিক্ষকদের কাছ থেকে। সাগর, একটু বলবেন, যেহেতু ডলারে আর্ন করা শুরু করেছেন, আপনাদের ট্রানজ্যাকশনটা কিভাবে করে হয়েছে? আমার মানে সবার ট্রানজ্যাকশন সাধারণত পেওনার ব্যাংকের মাধ্যমে অথবা অন্য কোনো সোর্সের ফাইবারের মাধ্যমে। আমার ট্রানজ্যাকশনটা সম্পূর্ণ ভিন্ন। কীরকম? আমার ট্রানজ্যাকশনটা হচ্ছে একটা রেমিলি থেকে, রেমিলি হচ্ছে একটা ইউএসআই ব্যাংক। ওই ইউএসআই ব্যাংক থেকে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে কোনো ব্যাংকে আসে, ওই ব্যাংক যে ব্যাংকে আসে সেই ব্যাংক থেকে বিকাশে যায়, বিকাশ থেকে সরাসরি আমার এখানে ইনস্ট্যান্ট চলে আসে, অর্থাৎ আমি ডলারটা ইনস্ট্যান্ট পেয়ে যাই। হাবিবুল্লাহ বাহার, একটু বলবেন যে সেটি হচ্ছে আইটি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনাদের যারা ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্ট কমিউনিকেশনে ইংরেজিটা আসলে কতটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? আইটি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যেটা দেখা যায়, আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্ট তারা কিন্তু বিদেশি হয়। তো যেহেতু বিদেশিদের ভাষার মাধ্যম ইংরেজি, তো সেক্ষেত্রে আমাকে যারা আমরা ফ্রিল্যান্সিং করি তাদের ইংরেজি জানাটা আবশ্যিক এবং বাধ্যতামূলক। একেবারেই শেষের দিকটাতে রয়েছে, দুজনের কাছ থেকে একটু জানতে চাইবো, সেটি হচ্ছে আমাদের নতুনদের জন্য দুজনের কাছ থেকে কোনো যদি পরামর্শ থেকে থাকে, তারা কিভাবে আসলে শুরু করতে পারে। প্রথমে সাগর বলুন। যারা নতুনভাবে শিখতে চাই, ধরেন আপনি পড়ালেখা করেন অথবা চাকরি করেন অথবা অন্য কোনো কাজ করেন, আপনি একটা টোডে ক্যালেন্ডার করবেন। টোডে ক্যালেন্ডারে আপনার 6 থেকে 8 ঘন্টা সময় আছে কিনা। কারণ কোনো ব্যক্তি 6 থেকে 8 ঘন্টা সময় দিতে না পারে ফ্রিল্যান্সিং, তাহলে তার মানে পক্ষে এটা সফল হওয়া কঠিন হয়ে যায়। যদি আপনার পক্ষের থেকে 6 থেকে 8 ঘন্টা সময় থাকে, তাহলে আমি বলবো যে পৃথিবীতে একটা সবচেয়ে সব স্কিল হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। মানে সবচেয়ে বেশি মানে যেটি সেলস করা যায় বাইরে। তো আপনি ডিজিটাল মার্কেটিং অনেক ক্যাটাগরি আছে, SEO আছে, SMM বলতে ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং ইত্যাদি। যদি আপনি যে কোনো একটা ছোটো স্কিল শিখেন, ওই স্কিল নিয়ে আপনি মানে বিভিন্ন ক্লায়েন্ট খুঁজেন এবং 3 থেকে 6 মাস লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি বলবো যারা নতুন, যারা শুরু করতে যাচ্ছেন, তারা আপনারা ক্ষুদ্র পরিসরে হলে শুরু করেন। প্রথমে শুরু করবেন, তারপর ধীরে ধীরে আপনার ছোটো ছোটো লক্ষ্য স্থির করবেন এবং লক্ষ্যগুলোকে আপনি অ্যাচিভ করেন। দেখবেন যে একসময় আপনার পথটা অনেক সুগম হয়েছে। বাহ, দুজনে খুব চমৎকার কথা বলেছেন। আশা করছি যারা আজ এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তারা অবশ্যই সাগর এবং বাহার এই দুজনকে দেখে অনেক বেশি অনুপ্রাণিত হবেন। দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সফলতার গল্প অনুষ্ঠানে আসবার জন্য এবং নিজেদের সফলতার গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে আমার ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সফলতার গল্পের আয়োজন। দুজনের কাছ থেকে আসলে সফলতা এবং ব্যর্থতা এবং সেই সাথে তাদের অধ্যাবসায় সব কিছুই কিন্তু জেনেছি। আপনারাও যারা চাইছেন নিজেদেরকে নতুনভাবে তৈরি করতে, তারাও কিন্তু ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণ নিয়ে ডিজিটাল মার্কেটিংয়ে নিজেদের জন্য একটি ক্যারিয়ার গড়তে পারেন এবং ঠিক এভাবেই আপনার সফলতার গল্পও হয়তো একদিন সারা দেশবাসী শুনবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও পরবর্তী পর্বে আপনাদের সাথে সফলতার গল্প নিয়ে, আর সেই সাথে থাকবে সফল নায়করা। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।